মুড়ো হয় বুড়ো গাছ, হাত গোন ভাত পাঁচ, দিক পাও ঠিক ঠিক জবাবে, ফাল্গুন তালজোড় দুই মাঝে ভুঁই ফোড়, সন্ধানে ধন্ধায় নবাবে। এই ধাঁধার মর্মোদ্ধার করতে আমাদের সকলের প্রিয় ফেলুদা এবার চলেছে ডুয়ার্সে, ভুটানের বর্ডারে, কালবনির জঙ্গলে। সেই জঙ্গলে রয়েছে এক মানুষ খেকো বাঘ, রয়েছে জঙ্গলের অভ্যন্তরের গভীর রহস্য, রয়েছে মৃত্যু, রয়েছে গুপ্তধনের সন্ধান। তাই এতগুলো অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা নিতে আজকের এক্সপ্লেনেশন ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য। এর আগের দুটো সিজনের এক্সপ্লেনেশন ভিডিও আমার চ্যানেলে অ্যাভেলেবেল, আপনারা আই বাটনে চেক করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। ফেলুদার হাতে এখন তেমন কোনো বিশেষ কাজ নেই, দিব্যি বসে বিশ্রাম করছে। ফেলুদা বলল, বুঝলি তোপসে, জঙ্গলের আলো ছায়া গভীরতা নিস্তব্ধতা কুয়াশার মধ্যে একটা আবছা ব্যাপার আছে, আর যেখানে আবছা সেখানেই রয়েছে রহস্য এবং রোমাঞ্চ। ঝিরঝির করে হাওয়া দিলে মনে হয় গাছগুলো যেন ফিসফিস করে কথা বলে। ঠিক সেই মুহূর্তে লালমোহন বাবু এসে উপস্থিত হলো ফেলুদার বাড়ি। তার লেখা একটা বই রিসেন্ট বাজারে এসেছে, জঙ্গলে জলাতঙ্ক, প্রচুর বিক্রি। এই বইটা তিনি বিখ্যাত শিকারী এবং লেখক মহিতোষ সিংহ রায়কে উৎসর্গ করেছেন। তিনি চিঠিতে মহিতোষ বাবুকে কথা জানিয়েছেন যে প্রদোষচন্দ্র মিত্তিরের সাথে তার বেশ ঘনিষ্ঠতা রয়েছে। এ কথা জেনে মহিতোষ বাবু ফেলুদা সমেত সকলকে তার বাড়ি যেতে আমন্ত্রণ করেছেন। মহিতোষ সিংহ রায় থাকেন ডুয়ার্সে, ভুটানের বর্ডারে। অতএব আর দেরি না করে থ্রি মাস্কেটিয়ার্স দার্জিলিং মেলে করে রওনা দিল উত্তরবঙ্গের দিকে। নিউ জলপাইগুড়ি স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছিল তড়িৎ সেনগুপ্ত। তড়িৎবাবু মহিতোষ সিংহ রায়ের প্রাইভেট সেক্রেটারি। তড়িৎবাবু বলল মহিতোষ বাবুর নিজের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ তার দাদার শরীরটা বেশ খারাপ হয়ে যাওয়ায় তিনি আসতে পারলেন না। ওনার দাদার নাম দেবতোষ সিংহ রায়। ওনার মাথার ব্যারাম আছে, কখনো বাড়ে আবার কখনো কমে। উনি ইতিহাসের গবেষক। ফেলুদা বলল, শুনেছি এখানে একটা ম্যান ইটার বেরিয়েছে, একজন আদিবাসী ছেলেকে মেরে দিয়েছে। তড়িৎবাবু বলল, হ্যাঁ, কিন্তু সেটা ম্যান ইটার কিনা সঠিকভাবে বলা যাচ্ছে না। সিংহ রায় প্যালেসে এসে মহিতোষ বাবুর সাথে পরিচয় পর্ব সারার পর মহিতোষ বাবু বললেন, মিস্টার মিত্তির, আপনি কি হেয়ালি সলভ করতে পারেন? ফেলুদার ঠোঁটের কোণে হালকা হাসি দেখতে পাওয়া গেল। উনি না জানলেও আমরা তো জানি আমাদের ফেলুদা হলো হেয়ালি সলভের মাস্টার। পরের সিনে আমরা দেখি 1915 সালে এই জঙ্গলের একটি আদিবাসী মেলায় এসেছেন আদিত্য নারায়ণ খরিদ্দারি করতে। তার কুকুরের বিরাট শখ ছিল, দেশ বিদেশ থেকে বিভিন্ন ব্রিডের কুকুর কেনা তার নেশা ছিল বলতে পারেন। সেই মেলায় তিনি একজোড়া জার্মান শেপার্ড কিনেছিলেন। সেই আদিত্য নারায়ণের নাতি হলো মহিতোষ সিংহ রায়। ফেলুদা বলল, শিকার ছাড়াও সাহিত্য মানে লেখালেখিতেও আপনার ভালোই দখল আছে দেখছি। মহিতোষ বাবু বললেন, তাও এই লেখালেখি আমি শুরু করেছি মাত্র বছর চারেক আগে। কানাই শরবত দিতে এলে মহিতোষ বাবু একবার তড়িৎ বাবুকে ডেকে দিতে বললেন। মহিতোষ বাবু জানালেন, ঠাকুরদার সবচেয়ে প্রিয় কুকুরটা একদিন বাঘের কবলে পড়ে প্রাণ হারায়। তাই ঠাকুরদার রোগ চাপলো বাঘের বংশ ধ্বংস করার। প্রায় 150 বাঘ মেরেছিলেন তিনি। সেই সময় শশাঙ্ক বাবু মানে মহিতোষ বাবুর বন্ধু সেখানে এলেন। তিনি বললেন, আর মহিতোষ বাঘ মেরেছে 71টা, আর লেপার্ড মেরেছে 50টা। তড়িৎ বাবু ফেলুদাদের সারা বাড়ি ঘুরে দেখালো। ফেলুদা জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? তড়িৎ বলল, কলকাতায়। ফেলুদা বলল, তা কলকাতা ছেড়ে এই জঙ্গলে? তড়িৎ বলল, পেটের দায়ে। মহিতোষ বাবু প্রাইভেট সেক্রেটারির জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলেন, তখনই আমার এখানে আসা। আমি বছর 5 হলো এখানে আছি। ফেলুদা বলল, আপনি শিকার না করলেও জঙ্গলে বেশ ঘোরাফেরা করেন দেখছি। আপনার হাতে একটা আঁচড়ের দাগ দেখতে পাচ্ছি। হঠাৎ দেবতোষ বাবু তার রুম থেকে বেরিয়ে বললেন, তোমরা রাজুকে দেখেছো? হুসেনকে দেখেছো? তড়িৎ বাবু বলল, না, এনারা নতুন এসেছেন, কাউকেই দেখেননি। ফেলুদাদের থাকার ঘরে নিয়ে গেল তড়িৎ বাবু। সেখানেও একটা বাঘের ছাল পাতা রয়েছে। সারা বাড়ি জুড়ে শুধু সাজানো রয়েছে শিকারের চিহ্ন, হরিণের শিং, বাঘের ছাল, গন্ডারের চামড়া, কুমিরের চামড়া, আরো অনেক কিছু। ফেলুদা জিজ্ঞেস করলো, আচ্ছা রাজু হুসেন এরা কারা? তড়িৎ বাবু বলল, রাজু হলো কালা পাহাড়ের আরেক নাম, আর হুসেন হলো হুসেন শাহ, গৌড়ের সুলতান। এই দুজনেই বাংলার বহু মন্দির ধ্বংস করেছিলেন। ফেলুদা বলল, আপনি কি ইতিহাসের ছাত্র ছিলেন? তড়িৎ বলল, না, সাহিত্যের। মহিতোষ বাবু জলপাইগুড়ির ইতিহাস নিয়ে একটা বই লিখছেন, তাই সেক্রেটারি হিসেবে আমাকেও কিছু জানতে হচ্ছে। শশাঙ্ক বাবু মহিতোষ বাবুদের কাছে এসে বললেন, কথাটা ওদের বললে? না বলে থাকলে তাড়াতাড়ি বলে দাও, আমার মনে হয় বেশি দেরি না করাই ভালো। পরদিন শশাঙ্ক বাবু ফেলুদাদের নিয়ে জিপে করে জঙ্গল দেখাতে গেল। সাথে ছিল শিকারী মাধব
মাধবলাল। শশাঙ্কবাবু বললেন, মাধবলালের জঙ্গলেই ঘর বাড়ি। আদিবাসী ছেলেটা মারা যাবার পর থেকে জঙ্গলে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, তাই মাধবলাল মাঝে মধ্যেই জঙ্গল পাহারা দেয়। এই জঙ্গলে শাল, অর্জুন এসব গাছই বেশি। একটা নদীর ধারে বসে ফেলুদা জিজ্ঞেস করলো, দেবতোষবাবু মানসিক ভারসাম্য হারালেন কি করে? শশাঙ্কবাবু বললেন, এটা ওনাদের বংশগত ব্যামো। ওনার ঠাকুরদারও বয়সকালে মাথা খারাপ হয়ে গিয়েছিল। তার হাত থেকে বন্দুক, টোটা সব কেড়ে নেওয়া হয়েছিল। শুনেছি এক রাতে একটি তলোয়ার নিয়ে উনি বাঘ শিকারে বেরিয়ে যান। সেখানেই বাঘের পেটে গিয়েছিলেন তিনি। গল্প করতে করতে হঠাৎ একটা শেয়াল ডেকে উঠল। বেশ ভয় পেয়ে গেছেন লালমোহন বাবু। তপসে বলল, হলুদ মতো কি একটা দেখলাম ওই জঙ্গলের মধ্যে। তারই মধ্যে আবার একটা কিছু ডেকে উঠল। ফেলুদা বলল, এটা তো বার্কিং ডিয়ারের ডাক, অ্যালার্ম ক্লক। শশাঙ্কবাবু বললেন, এবার আমাদের জিপে গিয়ে বসা উচিত। রাত্রে মহিতোষবাবু ফেলুদার ঘরে গিয়ে বললেন, আমি আপনাদের কিছু দেখাতে চাই। ফেলুদা বলল, তার আগে আপনার ঠাকুরদা যে তলোয়ারটা নিয়ে বাঘ মারতে গিয়েছিলেন সেটা দেখতে পারি কি? একটা দেরাজ থেকে তলোয়ারটা বের করে সেটা দেখে ফেলুদা বলল, এটা তো বেশ ছোট। মহিতোষবাবু বললেন, পাগল না হলে কেউ এটা নিয়ে বাঘ মারতে যায়? এবার মহিতোষবাবু সেই হেয়ালির চিরকুটটা ফেলুদাকে দেখিয়ে বললেন, যদি এর মর্মোদ্ধার করতে পারেন তাহলে একটা দারুণ উপহার দেব আপনাকে। ফেলুদা সেটা পড়ে বলল, গুপ্তধন বলেই তো মনে হচ্ছে, বিশেষ করে শেষ লাইনটা, সন্ধানে ধন্ধায় নবাবে, অর্থাৎ এমন একটি বস্তু যা খুঁজে পেলে নবাবেরও মন ধাঁধিয়ে যাবে। ফেলুদা বলল, এটা কোথায় পেলেন আপনি? সেই মুহূর্তে তড়িৎ সেখানে এলো একটি বই রাখতে। মহিতোষবাবু বললেন, তড়িৎ কাল রাত্রে কলকাতা যাবে, ওর মার শরীর খুব খারাপ। দিন দশেক আগে আমাদের বংশের ইতিহাস লিখবো বলে আমি সবকিছু বার করেছিলাম। তার মধ্যে ঠাকুরদার একটা স্টিলের ট্রাঙ্ক ছিল, সেখানে এক গাদা চিঠিপত্রের বান্ডিল রাখা ছিল। সে বান্ডিলের ভিতরেই এটা ছিল। এটা সম্বন্ধে আমি শশাঙ্ক আর তড়িৎ তিনজনকেই জানিয়েছি, কিন্তু এটার মর্মোদ্ধার করার ক্ষমতা কারো হয়নি। ফেলুদা ঘরে বসে বলল, বুঝলি তপসে, প্রথম লাইনটা হলো মুড়ো হয় বুড়ো গাছ, অর্থাৎ একটা গাছের কথা বলা হয়েছে। পরের লাইনটা হলো হাত গোন ভাত পাঁচ। এখানে হাত শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কথা বলতে বলতে ঘরে ঢুকে পড়েছেন দেবতোষ বাবু। বললেন, হাতিয়ার কি আর সবার হাতে বাঘ মানে? সবাই কি আর আদিত্য নারায়ণ হয়? যুধিষ্ঠিরের রথের চাকা মাটি ছুঁত না, তাও একদিন ছুঁয়েছিল। কেন জানো? জানবে জানবে, একদিন সব জানবে। এরপর চলে গেলেন তিনি। ফেলুদা বলল, জল্পেশ্বর শিব মন্দির, কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। কাল আমরা সেটা দেখতে যাব। সেই সময় হঠাৎ মহিতোষ বাবুর কারো সাথে চিৎকার করে কথা বলতে শোনা গেল। ফেলুদা লুকিয়ে সেখানে গেলে শুনতে পেল মহিতোষ বাবু বলছেন, রহস্য রহস্যই থাক, এবার তুমি ঠিক করো তুমি কি করবে। পরের সিনে আমরা দেখি জঙ্গলের গভীর অন্ধকারে একটা লোক টর্চ নিয়ে ঘোরাফেরা করছে। ফেলুদার হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সেও সেটা দেখলো যে জঙ্গলের মধ্যে কেউ রয়েছে, আর সেই সময় প্রচন্ড বৃষ্টিও পড়ছিল। ফেলুদার মনে হলো এই বৃষ্টির মধ্যে জঙ্গলে কে হতে পারে। তারপর হঠাৎ একটা বন্দুকের শব্দ শুনতে পেলাম আমরা। সকালে উঠে ফেলুদা বলল, তপসে, দ্বিতীয় লাইনটা কি যেন ছিল? তপসে বলল, হাত গোন ভাত পাঁচ। ফেলুদা বলল, ভাত অর্থাৎ অন্ন, আর পাঁচ হলো পঞ্চ। দুটো উল্টো করে সন্ধি কর, তাহলে দাঁড়াবে 55 হাত। কিন্তু কি থেকে 55 হাত? বুড়ো গাছ থেকে। তপসে বলল, আজ তড়িৎবাবুর আমাদের নিয়ে যাওয়ার কথা, উনি এলেন বলে। সেই সময় শশাঙ্কবাবু এসে বললেন, তড়িৎ নেই, কাল রাত্রে জঙ্গলে মারা গেছে। একজন কাঠুরে দেখতে পেয়ে এসে খবর দিয়ে যায়। মহিতোষ নিচে রেঞ্জার দত্তের সাথে কথা বলছে, সাইটে যাবে। আদিবাসীরা বলেছে বাঘে মেরেছে, কাঁধের কাছের অনেকটা মাংস খেয়ে গেছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট কি বলে দেখা যাক। ফেলুদা নিচে এলে মহিতোষ বাবু ওদের পিছনের জিপে বসতে বলে এগিয়ে গেলেন। তপসে বলল, প্রচন্ড শকড মনে হচ্ছে মানুষটাকে। ফেলুদা বলল, কিন্তু কেন? যে মানুষ এত বাঘ মেরেছে সে এত দুর্বল? হিসাবটা ঠিক মিলছে না রে তপসে। এরপর মৃতদেহের সামনে গিয়ে রেঞ্জার বলল, রাত্রের প্রচন্ড বৃষ্টির কারণে বাঘের পায়ের ছাপ বোঝা যাচ্ছে না, কিন্তু দেখে তো মনে হচ্ছে নিঃসন্দেহে যে বাঘই মেরেছে। ফেলুদা বলল, কিন্তু বাঘ যেখানে শিকার করে সেখানে তো খায় না, শুনেছি মুখে করে অন্য জায়গায় নিয়ে যায়। তড়িৎবাবুর চশমা বাকি সব জিনিসপত্র খুঁজতে হবে। ফেলুদা বুকের কাছে ক্ষতটা ভালো করে দেখে নিয়ে বলল, মনে হচ্ছে শার্ট ভেদ করে ধারালো কোনো জিনিস বুকের মধ্যে প্রবেশ করেছে। মহিতোষ বাবু ভালো করে দেখে বললেন, ঠিক বলেছ তো, এ তো খুন। তার মানে তড়িৎ আগেই মারা গিয়েছিল, পরে বাঘ ওর মৃতদেহটাকে টেনে নিয়ে এসেছে। মহিতোষ বাবু পুলিশকে খবর দিতে বললেন।
বাড়ি এসে ফেলুদা বলল জানতে হবে তড়িৎবাবুর সাথে কারো কোনো শত্রুতা ছিল কিনা, আর সে অপরাধটাই বা কি করেছিল। ইন্সপেক্টর বিশ্বাস এসেছে বাড়িতে। ফেলুদাকে দেখে তার ঠিক পছন্দ হলো না। অফিসার বলল মার্ডার ওয়েপেনটা খোঁজা হচ্ছে। জঙ্গলে খানা তল্লাশি ব্যাপারটা একটু কঠিন তো, এখন পোস্টমর্টেম রিপোর্টে কি পাওয়া যাবে কে জানে। আমার একটাই প্রশ্ন, এত রাত্রে তড়িৎবাবু জঙ্গলে গেলেন কেন? শশাঙ্ক বলল তড়িৎ মাঝে মধ্যেই সন্ধ্যাবেলায় জঙ্গলে যেত, কেন যেত সেটা জানা নেই। 5 বছর হলো সে এখানে এসেছিল, কারো সাথে সেরকম মেলামেশা করতো না। ফেলুদা বলল চল তপসে, বাড়িটা একটু ঘুরে দেখি। ফেলুদা দেবতোষ বাবুর সাথে দেখা করে জিজ্ঞেস করলো কাল রাত্রে আপনি কাউকে আসতে দেখেছিলেন? দেবতোষ বাবু বললেন আলবাত দেখেছি, আদিত্য নারায়ণ। তার তরবারি কেউ কেড়ে নিতে পারে? ফেলুদার মুখে এক চিলটা হাসি দেখা গেল। ফেলুদা বলল ধন্যবাদ দেবতোষ বাবু। ফেলুদা বলল তড়িৎবাবু লুকিয়ে পিছনের রাস্তা দিয়ে জঙ্গলে গিয়েছিলেন, কিন্তু প্রশ্নটা হলো উনি ঠিক কি লুকোচ্ছিলেন। আমরাও কাল রাত্রে কিন্তু টর্চের আলো দেখেছিলাম জঙ্গলে। কথা বলতে বলতে ফেলুদা বাড়ির পিছন দিকে গেল। সেখানে চন্দন মিশির বলে একটা লোকের সাথে দেখা হলো ওদের। লোকটি ফেলুদাদের বাড়ির ভিতরে নিয়ে গেল। বলল 50 বছর আমি এই বাড়িতেই কাজ করছি। দাদা বাবু, বড় দাদা বাবু ছাড়াও অনেক লোককে এই বাড়িতে আসতে যেতে দেখেছি। কাল রাত্রে 12টার সময় বাড়ির কেউ জঙ্গলের দিকে গিয়েছিল, কিন্তু সে তড়িৎবাবু ছিল না। কে ছিল বৃষ্টিতে ভালো করে দেখা যাচ্ছিল না। তড়িৎবাবু বড় টর্চ ব্যবহার করত, কিন্তু এই টর্চটা ছোট ছিল। এনার হাতে ছিল লম্বা মতো কিছু একটা জিনিস। ফেলুদা বলল মার্ডার ওয়েপেন? তার মানে মার্ডার ওয়েপেন এই বাড়ি থেকেই গেছে। ফেলুদা চন্দনকে বলল আদিত্য নারায়ণের ঘরটা একটু ভালো করে খুঁজে দেখো তো, কিছু মিসিং আছে কিনা। চন্দন মিশির ঘরটা ভালোভাবে খুঁজে দেখতে পেল যে ঠাকুরদার সেই তলোয়ারটা নেই। মহিতোষ বাবু বললেন এই ঘরের তো চাবি দেওয়া থাকে না, যে কেউ নিতে পারে তলোয়ারটা। ফেলুদা বলল তড়িৎবাবুর ঘরটা একবার দেখবো। সেখানে গিয়ে সব দেখতে দেখতে ফেলুদা জিজ্ঞেস করলো তড়িৎবাবু সেক্রেটারি হিসেবে ঠিক কি কি কাজ করতেন। মহিতোষ বাবু বললেন চিঠিপত্র লিখতো, তারপর আমার হাতের লেখাটা ভালো নয় বলে আমার পাণ্ডুলিপিগুলো কপি করত। কলকাতায় গেলে পাবলিশারদের সাথে কথা বলতো। ইদানিং আমাদের বংশের উপর আমি একটা বই লেখার কারণে তড়িৎ এই বাড়ির ইতিহাস নিয়ে প্রচুর ঘাটাঘাটি করছিল। ধাঁধার কাগজটা ওই প্রথম খুঁজে পেয়েছিল। এরপর ফেলুদা গেল কাজের ঘরে। মহিতোষ বাবুর নতুন লেখার একটা প্রুফ হাতে নিয়ে বলল তড়িৎবাবু সম্প্রতি কি কোনো কারণে উদ্বিগ্ন ছিলেন? কারণ লেখাটার প্রথম লাইনেই দুটো বানান ভুল। আরেকটা খাতায় উনি কয়েকটা নাম লিখেছেন, অর্জুন, কিচক, নারায়ণী, উত্তর, অশ্বত্থামা। নারায়ণী হলো শ্রীকৃষ্ণের সেনা, কিচক হচ্ছে বিরাট রাজার শ্যালক, আর উত্তর হচ্ছে বিরাট রাজার পুত্র এবং অভিমন্যুর শ্যালক। ফেলুদা বলল আপনার কি কাউকে সন্দেহ হয়? মহিতোষ বাবু বললেন না। সেই সময় আবার দেবতোষ বাবু তার নিজের রুমেই বলে উঠলেন সব ধ্বংস হয়ে যাবে, সত্যের ভিত টলমল করছে। রাত্রে ফেলুদা লালমোহন বাবু আর তোপসেকে বলল খাতায় লেখা সব নামগুলো মহাভারতের, শুধুমাত্র একটা ছাড়া, উত্তর। উত্তর নামও হতে পারে, দিকও হতে পারে, উত্তর কালও হতে পারে, আবার উত্তরাধিকারও হতে পারে, প্রশ্ন উত্তরও হতে পারে। কি একটা মনে পড়ায় ফেলুদা গেল জঙ্গলে। সন্ধ্যা হয়ে গেছে, চারদিকটা বেশ অন্ধকার। ফেলুদা বলল এখানে উত্তর মানে উত্তর দিকই হবে। হাত গোন ভাত পাঁচ মানে 55 হাত উত্তরে, কিন্তু কোথা থেকে উত্তরে? বুড়ো গাছ থেকে। এবার পরের লাইন ফাল্গুনে তাল জোড়। ফেলুদার মনে পড়লো তড়িৎবাবুর দেশকে একটি অভিধান ছিল। তড়িৎবাবুর ঘরে এসে ফেলুদা সেই অভিধান দেখে বলল ফাল্গুন হলো অর্জুনের আরেক নাম, আবার গাছেরও নাম হতে পারে, অর্জুন গাছ। আমি তো কাল জঙ্গলে প্রচুর অর্জুন গাছ দেখেছি। ফাল্গুন তাল জোড়, দুই মাঝে ভুঁই ফোড়, মানে একটা অর্জুন গাছ আর এক জোড়া তাল গাছের মাঝখানের যে ভূমি সেটা খুঁড়তে হবে। একটা বুড়ো গাছ থেকে 55 হাত গেলেই এই জায়গাটা দেখতে পাওয়া যাবে। তার মানে হলো হেয়ালিটা তড়িৎবাবু প্রায় সমাধান করেই ফেলেছিলেন। লালমোহন বাবু বললেন বাকি নামগুলোর সাথেও কি তাহলে হেয়ালির সম্পর্ক আছে? সেই সময় দেবতোষ বাবু আবার চুপি চুপি ওদের ঘরে এসে বললেন জঙ্গলে গিয়ে দেখো তো কিচকেরা এখনো আছে কিনা। ফেলুদা বলল তার মানে তড়িৎবাবু এখানে মহাভারতের কিচক নয়, কিচক জাতির কথা বলেছে। ফেলুদা বলল আপনি কি জানেন জঙ্গলে কোনো বুড়ো গাছ আছে কিনা? দেবতোষ বাবু বললেন আছে তো, ওটা ফোকলা ফকিরের গাছ। বয়সকালে ফোকলা বুড়োরা হাঁ করলে যেমন দেখায় তেমন একটা গাছ আছে জঙ্গলে। ছোটবেলায় আমি আর মহিতোষ কত চড়ুই ভাতি করেছি ওখানে। কাটা ঠাকুরানের মন্দিরের পশ্চিম দিকে আছে সেই গাছ, অশ্বত্থ গাছ। সেই গাছেই আমি আর মহিতোষ। দেবতোষ বাবু আরো কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মহিতোষ বাবু এসে তাকে থামিয়ে দিয়ে তার ঘরে নিয়ে চলে গেলেন। ফেলুদা বলল
বলল, মুড়ো হয় বুড়ো গাছ, অর্থাৎ মুড়ো হলো মুন্ডু, মুন্ডু হচ্ছে হয়, আর হয় মানে তো ঘোড়া, মানে অশ্ব, মানে হেয়ালের প্রথম দুটি অক্ষর হচ্ছে অশ্ব, মানে অশ্বত্থ। পরদিন সকালে ফেলুদা মহিতোষ বাবুকে বলল, হেয়ালিটা আমি সমাধান করে দিয়েছি, কিন্তু আমার আগে তড়িৎ বাবু সেটা সলভ করেছেন, তাই বাঘ ছালটা ওনারই প্রাপ্য। তড়িৎ বাবু সেই রাতে জঙ্গলে গিয়েছিলেন গুপ্তধনের সন্ধানে, ওই ফোকলা ফকিরের গাছের আশেপাশে। আপনি তো নিশ্চয়ই জানেন সেই গাছ। আপনার দাদা বলল আপনারা ছোটবেলায় ওখানে চড়ুইবাতি করতেন। মহিতোষ বাবু বললেন, না, জানি না, দাদা আধ পাগলা মানুষ, কখন কি বলে তার ঠিক নেই। ফেলুদা বলল, কিন্তু তার কথার মধ্যে অনেক সময় সত্য মিশ্রিত থাকে। ফেলুদা বলল, তড়িৎ বাবু এত ভালো চাকরি ছেড়ে গুপ্তধনের সন্ধানে গেল কেন বলতো তোপসে? মহিতোষ বাবু যে ওনাকে ভালো টাকা দিতেন সেটা তো ওনার পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছিল। তাহলে কি তড়িৎ বাবু জঙ্গলে যাননি, অন্য কেউ তলোয়ারটা নিয়ে গিয়েছিল? আর বাড়িতে এত সব হয়ে যাচ্ছে, কিন্তু শশাঙ্ক বাবু এত চুপচাপ কেন? পরদিন সকালে ফেলুদা আবার জঙ্গলে গেল। তড়িৎ বাবুর বডিটা যেখানে পড়েছিল সেখানে তার পাশেই একটা গাছে একটা দাগ দেখতে পেল ফেলুদা। বলল, বুলেটের দাগ। সামনে বাঘের লোমও খুঁজে পেল ফেলুদা। বলল, বুলেট বাঘের একদম গা ঘেঁষে বেরিয়ে গেছে, তাই বাঘটা খানিকটা মাংস খেয়েই পালিয়েছে। কিন্তু গুলিটা কে চালালো? একটু দূরে একটা জায়গায় গাছের ডালে তড়িৎ বাবুর জামার একটা টুকরো লেগেছিল, তার মানে বাঘ ওকে টেনে নিয়ে যাবার সময় এটা লেগেছে। ফেলুদা এক জায়গায় বাঘের পায়ের ছাপও দেখতে পেল। এগোতে এগোতে একটা জায়গায় এসে তড়িৎ বাবুর পার্সটা পাওয়া গেল, আর তার থেকে কিছুটা মাত্র দূরে পড়েছিল সেই মার্ডার ওয়েপেন, সেই আদিত্য নারায়ণের তলোয়ারটা। এখনো রক্ত লেগে রয়েছে তাতে। মাধবলাল বলল, এখান থেকে আর 500 গজ দূরে গেলেই কাটা ঠাকুরানীর মন্দির পড়বে। ফেলুদা গেল সেই মন্দিরে, বহু প্রাচীন মন্দির। তার পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ফেলুদা দেখতে পেল সেই বুড়ো গাছটাকে। ফেলুদা ফিরে যাবার সময় মাধবলালকে বলল, মহিতোষ বাবু এই বাঘটাকে মারছেন না কেন? মাধবলাল বলল, উনি তো এই জঙ্গলে কোনোদিন শিকার করেননি। আসলে ওনার বাপ ঠাকুরদা সবাই এই জঙ্গলেই মারা গিয়েছিলেন, তাই জন্য হয়তো এই জঙ্গলে উনি শিকার করেন না। বাড়ি ফিরে ফেলুদা বলল, আজ সকাল থেকে দেবতোষ বাবুর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি কেন বলতো? ঠিক তখনই মহিতোষ বাবু ওদের ডেকে পাঠান। যাবার পথে ফেলুদা দেখলো দেবতোষ বাবুর ঘরের দরজায় তালা লাগানো রয়েছে। কাজের লোকটি বলল, বড় দাদা বাবু ঘুমাচ্ছে। মহিতোষ বাবু বললেন, আপনাদের কাজ তো শেষ হয়ে গেছে, তাহলে যাবার ব্যবস্থা করি। ফেলুদা একটু ইতস্তত হয়ে বলল, আজ না গিয়ে কাল গেলে ভালো হয়, কারণ যে গুপ্তধনের সন্ধানের জন্য আপনি আমায় ডেকেছিলেন সেটা নেই, ইতিমধ্যে সেটা কেউ সরিয়ে ফেলেছে। কারণ আমরা দেখি সকালেই ফেলুদা গিয়ে সেই বুড়ো গাছ, অর্জুন গাছ আর তালজোড়ের মাঝখানে একটা গর্ত খোঁড়া রয়েছে সেটা দেখেছিল, আর দেখেছিল সেখানে গুপ্তধন নেই। ফেলুদা বলল, সেই রাতে বাঘের উদ্দেশ্যে গুলি কে চালালো? আমার ধারণা একাধিক লোক বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই রাতে জঙ্গলে ঘোরাফেরা করছিল। এখানে শিকারী আর কে আছে সেটা খুঁজে বের করতে হবে। সেই কারণে আমাদের আবার কাটা ঠাকুরানীর মন্দিরে একবার যেতে হবে সবাইকে। লালমোহন বাবু আর তোপসে জঙ্গলের দিকে একটু ঘুরতে বেরিয়ে মাধবলালকে লুকিয়ে কারো সাথে কথা বলতে দেখলো, কিন্তু লোকটা কে সেটা দেখতে পাওয়া গেল না। তবে লোকটার হাতে একটা টর্চ ছিল। রাত্রে শশাঙ্ক বাবু ফেলুদার ঘরে এসে বললেন, মহিতোষের সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় 50 বছর হয়ে গেল। আপনি এখানে এসে অনেক কিছু জেনে গেলেন বা দেখে গেলেন, সেগুলোকে একটু লুকিয়ে রাখলে খুব ভালো হয়। সব জমিদার বংশেই কিছু না কিছু অপ্রিয় ইতিহাস থেকেই থাকে। মহিতোষ পুলিশকেও তদন্ত করতে নিষেধ করে দিয়েছে। আসলে সন্দেহের তীরটা যার দিকে গেছে তাকে প্রকাশ্যে আনতে রাজি নয় মহিতোষ, মানে দেবতোষ বাবু। শশাঙ্ক চলে গেলে ফেলুদা বলল, এবার কাল সকালে রহস্যের উপর থেকে পর্দা উঠবে। ভোর ভোর জঙ্গলের দিকে বেরিয়ে পড়লো ফেলুদাদের জিপ। পৌঁছালো সেই বুড়ো গাছের কাছে। মহিতোষ বাবু সেই গর্ত দেখে বললেন, এখানে নিশ্চয়ই আমার পূর্বপুরুষের গুপ্তধন ছিল। যশবন্ত সিংহ কোচরাজার কাছ থেকে 100 রূপোর মুদ্রা পেয়েছিলেন, নিশ্চয়ই এই সেই গুপ্তধন। এবার ফেলুদা গেল সেই কাটা ঠাকুরানীর মন্দিরে। ফেলুদা সেই মন্দিরে প্রবেশ করে দেখলো সেখানে রাখা রয়েছে পিতলের একটা কলসি টাইপের কিছু জিনিস, কিন্তু সেটা পাহারা দিচ্ছে স্বয়ং মা মনসা, একটা কালাত সাপ, তার উপর ফোনা তুলে বসে আছে। ফেলুদা একটা লাঠির সাহায্যে সেই সাপ সরিয়ে কলসিটাকে তুলে দেখলো, তারপর সেই মুদ্রাগুলোকে আর কলসিটাকে মহিতোষ বাবুর হাতে তুলে দিল। সেই সময় জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো ভয়ানক মানুষ খেকো রয়্যাল বেঙ্গল টাইগার। ফেলুদা লালমোহন বাবু আর তোপসেকে একটা গাছে উঠতে বলল।
মহিতোষ বাবু বললেন, আপনি এখান থেকে চলে যান। কিন্তু ফেলুদা এক পাও নড়ল না। ফেলুদা দেখলো বন্দুক ধরে মহিতোষ বাবুর হাত কাঁপছে। হঠাৎ শশাঙ্ক বাবু বন্দুকটা ছিনিয়ে নিয়ে বাঘটাকে মারতে যাবে, কিন্তু সেই সময় সেটা সরিয়ে দিল ফেলুদা। বলল, ওটাই যে ম্যান ইটার তার কোনো প্রমাণ নেই। ফেলুদা বলল, লালমোহন বাবুকে লেখা চিঠিতে আপনার টেরা বেঁকা সই দেখেই ভেবেছিলাম যার সই করতে হাত কাঁপে তিনি বন্দুক ধরেন কিভাবে। সেটা পরিষ্কার করে দিলেন আপনার দাদা দেবতোষ বাবু। তিনি অসংলগ্ন কথা বললেও তার কথার একটা মানে থাকে। তিনি সম্প্রতি আপনার শিকারের বই লেখার জন্য আপনি যে মিথ্যের আশ্রয় নিচ্ছেন সেটা জেনে গিয়েছিলেন। তাই তিনি বারবার বলছিলেন, হাতিয়ার কি সবার হাতে বাঘ মানে? এখানে শিকার করলে তো আপনি ধরা পড়ে যাবেন, তাই আপনি শিকার করছিলেন বাইরের জঙ্গলে। আসলে আপনি কোনোদিনই শিকার করেননি। শিকার করেছেন আপনার বাল্যবন্ধু শশাঙ্ক বাবু, আর আপনি সেটা আপনার নামে চালিয়েছেন। মহিতোষ বাবু বললেন, হাতিয়ার আমার হাতে বাঘ মেনেছিল। একসময় কত পাখি শিকার করেছি আমি। তারপর দাদার সাথে খেলতে খেলতে এই বুড়ো গাছটাই উঠে বসি বাঘ দেখবো বলে। সেখান থেকে পড়ে গিয়ে আমার ডান হাতটা ভেঙে যায়। সেই হাড় আর কোনোদিনই ভালোভাবে জোড়া লাগেনি। ফেলুদা বলল, সম্প্রতি কি আপনার আর শশাঙ্ক বাবুর বন্ধুত্বে একটু চিড় ধরেছিল? ফেলুদা শশাঙ্ক বাবুকে বলল, এই যে আপনার করা শিকারের বাহবা কুড়িয়ে নিচ্ছেন মহিতোষ বাবু, তাতে আপনি কতটা সন্তুষ্ট? বন্ধুত্বের খাতিরে কতটা আত্মত্যাগ সম্ভব, এই বিষয়টা নিয়েই তো সেই রাতে আপনাদের মধ্যে তর্ক হয়েছিল, তাই না? আর মহিতোষ বাবু তিনিই সমস্ত লিখতেন আর আপনি সেটা আপনার নামে চালাতেন। এরপর একদিন তার হাতে আসে সেই হেয়ালির কাগজ। বুদ্ধিমান মানুষ, তাই চটপট সমাধানও করে ফেলেন। সেখান থেকেই তিনি এই নারায়ণী মুদ্রার কথা জানতে পেরেছিলেন। শশাঙ্ক বাবু, সেদিন রাত্রে ট্রফি রুম থেকে রাইফেল নিয়ে আপনি তো জঙ্গলে এসেছিলেন। আমার ধারণা আপনি জেনে গিয়েছিলেন যে তড়িৎ বাবু সংকেতের সমাধান করে ফেলেছেন। শশাঙ্ক বাবু বললেন, শুধু জানতাম তাই নয়, তড়িৎ গুপ্তধন পেলে তার অর্ধেক আমাকে অফারও করেছিল। তড়িৎ বুঝেছিল মহিতোষ আমাদের বঞ্চিত করছে, কিন্তু আমি রাজি হয়নি। আমি গুপ্তধনের সন্ধানে জঙ্গলে বারবার ওকে যেতে বারণ করেছিলাম, কারণ ওই ম্যান ইটার। কিন্তু তড়িৎ শুনল না। সেদিন রাত্রে যখন আমি ওকে জঙ্গলের দিকে যেতে দেখি, তখন আমি বন্দুক নিয়ে ওকে ফলো করেছিলাম। এখানে এসে দেখি গুপ্তধন আছে, কিন্তু তড়িৎ নেই। গিয়ে দেখি তড়িতের টর্চটা পড়ে রয়েছে। আগে আমি গুপ্তধনকে ওই মন্দিরে রেখে আসি, তারপর বাঘের পায়ের ছাপ লক্ষ্য করে জঙ্গলের ভিতরের দিকে এগিয়ে যাই। গিয়ে দেখি বাঘ তড়িতের মৃতদেহের উপর হুমড়ি খেয়ে পড়ে আছে। আমি গুলি চালালে বাঘ পালিয়ে যায়। ফেলুদা বলল, কাল আপনি তো মাধবলালের সাথে প্ল্যান করছিলেন যাতে আজ বাঘ বেরোয়, আর বাইরের লোকের সামনে এটা অন্তত একবার প্রমাণ হয়ে যায় যে আপনি আসল শিকারী। শশাঙ্ক বাবু বললেন, হ্যাঁ, মোষের একটা কাটা মাথা আমি ফেলে রেখেছি বাঘকে টোপ দেওয়ার জন্য। সমস্ত রহস্য সমাধান করার পর ফেলুদা উপহার হিসেবে মহিতোষ বাবুর কাছ থেকে আদিত্য নারায়ণের তলোয়ারটা চেয়ে নিল আর বলল, তড়িৎ বাবু খুন হননি। সেদিন তিনি নিজেই আদিত্য নারায়ণের ঘর থেকে তলোয়ারটা সরিয়েছিলেন মাটির নিচের গুপ্তধন খুঁড়ে বের করার জন্য। তলোয়ারটা নিয়ে লোহার বন্ধুকে ঠেকিয়ে ফেলুদা দেখালো, এটা এখন একটা চুম্বকে পরিণত হয়ে গেছে। ফেলুদা বলল, আগে কিন্তু এটা চুম্বক ছিল না। গত পরশু রাতেই এটা চুম্বকে পরিণত হয়েছে, কারণ এই তলোয়ারের উপর বজ্রপাত হয়েছিল। খুব সম্ভবত তিনি সেদিন বাঘ দেখতে পেয়েছিলেন, আর বাঘ মারবার জন্য তলোয়ার ওঠাতেই তার উপর বজ্রঘাত হওয়াতে তিনি মারা যান। এবার ফেলুদার ফেরার পালা। মহিতোষ বাবু একটা টিনের বাক্সে করে ফেলুদাকে একটা বাঘ ছাল উপহার দিয়েছেন, আর সিরিজটিকেও এখানেই শেষ করা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।